ক্ষমা চাওয়ার ব্যাপার না কেবলমাত্র, তার ওই রাজনৈতিক লাইন পরিবর্তনের প্রশ্ন, তার এই রাজনৈতিক বিশ্বাস পরিবর্তনের প্রশ্ন। এইটা পরিবর্তন না করে যদি আমার সাথে থাকে তাহলে জামাত ইসলামী আমার বন্ধু, আমার বিরুদ্ধে চলে গেল তাহলে জামাত ইসলামী ৭১-এর শত্রু। এইভাবে যে জাস্টিফিকেশন দাঁড় করানোর যে চেষ্টা করা হয়, এইটা করা হয় বলে জামাত ইসলাম বরং কনসিস্টেন্টলি তার জায়গায় থাকে বলে, এবং অন্যরা যারা জামাত ইসলামীকে সাথে নেয় তারা ইনকনসিস্টেন্ট বলে জামাত ইসলামীকে মনে হয় যে এইটা বোধহয় একটা নীতি নৈতিক জায়গা থেকে ঠিক আছে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ৭১-এর জামাত এবং আজকের জামাতের আদর্শের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? আপনাদের ধন্যবাদ এবং যারা আলোচনায় আছেন। প্রথমত হচ্ছে কয়েকটা জিনিসকে একটু আলাদা করে দেখেন। একটা হচ্ছে বয়ান, একটা জিনিস হতে পারে যে আমি একভাবে ব্যাখ্যা করতে পারি, আরেকটা জিনিস হচ্ছে ফ্যাক্ট, হিস্ট্রির পার্ট যেটা, সেটা আরেক রকম। এখন জামাত ইসলামী ৭১-এ কি করছিল এটা তো অন্য কোথাও যাওয়ার দরকার নাই। জামাত ইসলামীর যে সমস্ত ডকুমেন্টেশন আছে, তার যে পত্রিকা আছে, সে পত্রিকার বিবরণী যথেষ্ট। জামাত ইসলামীকে অন্য কোনো জায়গা থেকে পড়ার দরকার নেই। ৭১ সালে আর একটা হচ্ছে যে এখন পর্যন্ত যে পার্লামেন্টে ওনারা হচ্ছে সবচেয়ে বড় বিরোধী দল হয়ে, ওনাদের পার্টির ইতিহাসে সবচেয়ে বড়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়, কিংবা তাদের নেতৃত্ব অনেক বেশি ম্যাচিউর, যারা কথা বললে ১ ঘন্টা ধরে ধরুন কথা বলে এবং মানে সাইলেন্ট থাকে, সে পার্লামেন্টে এইবারও যে মুক্তিযুদ্ধ কি এইটার যে ডেফিনেশনটা তৈরি হয়েছে, হয়তো ওনাদের সবার পার্টিসিপেশনও হয়েছে। সেইখানে ওনারা সহ আর ৩টা দল যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তা করেছেন, তাদের অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করেছেন, এবং এই অক্সিলারি ফোর্স এবং এই মেইন ফোর্সের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদেরকে মুক্তিযোদ্ধা, যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধটাকে মুক্তিযুদ্ধ বলা হয়েছে। এখন প্রবলেমটা হলো, এটা নিয়ে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রবলেমটা হয় কখন? প্রবলেমটা হয় যে উনি যেটা, যদিও আমি ব্যক্তিগত এরকম আলাপের মধ্যে যাইতে চাই না, আমি মনে করি এটা জামাতের দৃষ্টিভঙ্গি, ওইভাবে বলি যে আপনি যদি মনে করেন এটা একটা পলিটিক্যাল ডিসিশন, মেবি এটা হইতেই পারে একটা পলিটিক্যাল ডিসিশন। এখন একটা পার্টি যদি পলিটিক্যাল ডিসিশন নিয়ে তার নিজের দেশের জনগণকে অন্য একটা দেশের, অন্য একটা অঞ্চলের, কিংবা তখন পর্যন্ত ধরে নিই যে একই পাকিস্তানের একটা বাহিনীর হয়ে সাধারণ জনগণকে খুন করা, যার মনে হইতে পারে যেটা একটা রাজনীতিতে এটা প্রয়োজন এবং রাজনৈতিক কারণ এটা করা যাবে, এইটা যদি একটা রাজনীতি হয়, এই রাজনীতিটাকে এখনো পর্যন্ত বাংলাদেশে ওনারা যদি জাস্টিফাইড করতে চায়, তাইলে আসলে এই বিভক্তিটা থাকবেই। কারণ কিছু মানুষ মনেই করে যে আমি যে সৈন্যটাকে পালি, আমি যে সৈন্যটার অস্ত্রপাতি কিনে দেই, তার কাজ আমার সাথে যুদ্ধ করা না, তার কাজ হচ্ছে আমার উপরে যারা যুদ্ধ করে সেইখান থেকে আমাকে রক্ষা করা, আমার দেশকে রক্ষা করা। এখন একটা পার্টি যখন মনে করে যে সে নিজে আসলে তার দেশের জনগণকে কিল করতে পারে, এটা যখন তার রাজনীতি হয়, এবং যারা ওই সময় জন্মায় নেয়, যারা ওই সময় যুদ্ধটার মধ্যে অংশ নেয় নাই, সে যদি এই দর্শনটাকে ধারণ করে, তাইলে আসলে এখনো পর্যন্ত ওই পার্টির ওই লাইনটাই তার মধ্যে আছে বলে মনে হয়, এবং তখনই তর্কটা এখানে এসে দাঁড়ায়। এই তর্কটা তখন অন্য একটা পক্ষ থেকে যারা মনে করে যে ধরেন আমার দেশের মানুষের উপরে আমার দেশের সেনাবাহিনী কোনোভাবেই আসলে গুলি করতে পারে না, সে আওয়ামী লীগ হইলেও পারে না, জামাত হইলেও পারে না, তাহলে যারা এটা মনে করে যে এটা পারে না তার রাজনীতি, আর যারা মনে করে ধরেন শেখ হাসিনার নেতৃত্ব টিকায় রাখার জন্যে তার বাসায় যেটাকে আসলে গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র, এটাকে টিকিয়ে রাখার জন্য যদি সে মনে করে যে মানুষকে খুন করা যাবে, জামাত ইসলামী যদি মনে করে যে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্যে মানুষকে খুন করা যাবে, এই যে রাজনৈতিক বিশ্বাস, এই বিশ্বাসের সাথে গণতান্ত্রিক রাজনীতির সুস্পষ্ট একটা পার্থক্য আছে, এবং এইখানে গণতান্ত্রিক রাজনীতি এবং খুনের রাজনীতির মধ্যে আসলে একটা ভিন্নতা থাকবে, একটা বিরোধ থাকবে, একটা ভিন্নমত থাকবে। আমি আরেকটা জিনিস বলি, ওইটা বলে আমার কথাটা শেষ করব। আরেকটা হচ্ছে ধরেন বাংলাদেশে আমরা এইবার যেগুলি দেখছি আর কি, যে তর্কগুলি হয় যে কোথায় কোথায় বিভাজনটা হয়, ধরেন মুক্তিযুদ্ধ একটা, আরেকটা পাল্টা বিভাজনের গল্প বলা হয় যে সেকুলারিজম একটা, যে এইখানে যে আসলে বাংলাদেশে যে সেকুলারিজম আসলো ৭২-এর সংবিধানে, এইটা তো আসলে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে ছিল না।
ওইখানে ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র হবে। তো আপনি তো বলা হয় এটা যে আপনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা করতে আনলেন। আমি বলি যে জামাত ইসলামীকে এবং তার যে সহযোগী অন্য 4টা রাজনৈতিক দল ছিল তাদেরকে এটার দায়িত্ব নিতে হবে। 71 সালে যখন আপনি পাকিস্তানের এই সমস্ত বর্বরতাকে ইসলামিয়াইজেশন করেছেন, আপনি যখন এটাকে বলছেন যে এটা ধর্ম এবং এটা আসলে আপনার ধর্মের বোধ থেকে যখন আপনি এটাকে সহায়তা করছেন, তখন আসলে এইখানকার মানুষ ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার একটা প্রয়োজনীয়তা বোধ করছে। সেইটা নিয়ে এখনো পর্যন্ত বিরোধটা কিন্তু রয়ে গেছে। কিন্তু এই বিরোধের উৎসগুলিকে আমাদের এগুলি থেকে বেরোতে হবে, এবং বেরোতে হলে কোথায় কোথায় আমাদের বিরোধের জায়গাগুলি কেন হয়েছে এগুলির উৎসটা দেখতে হবে। ধরেন আরেকটা কথা বলে আমি শেষ করি। প্রিন্স ভাইরা যেটা করে জামাত ইসলামী সম্পর্কে এই সমালোচনা কেন আসলে জামাত ইসলামী নিবে? তো নিবে না, কারণ জামাত ইসলামের সাথে তো আপনি থাকছেন, জামাত ইসলামীকে তখন আপনি জাস্টিফাই করছেন, জামাত ইসলামীকে সাথে নিয়ে সরকার করছেন, রাজনীতি করছেন, রাজপথে থাকছেন, তখন জামাত ইসলামী বলছেন যে জামাত ইসলামীর ওই সমস্ত পাপ স্খালন হয়ে গেছে। ভালো, তাহলে আপনি এখনো পর্যন্ত ওই লাইনে থাকেন। যারা এটা জামাত ইসলামীকে দেয় নাই, ধরেন আমি মনে করি না যে জামাত ইসলামীর ওই রাজনৈতিক লাইন, এটা ক্ষমা চাওয়ার ব্যাপার না কেবলমাত্র, তার ওই রাজনৈতিক লাইন পরিবর্তনের প্রশ্ন, তার এই রাজনৈতিক বিশ্বাস পরিবর্তনের প্রশ্ন। এইটা পরিবর্তন না করে যদি আমার সাথে থাকে, তাহলে জামাত ইসলামী আমার বন্ধু, আমার বিরুদ্ধে চলে গেল, তাহলে জামাত ইসলামী 71-এর শত্রু। এইভাবে যে জাস্টিফিকেশন দাঁড় করানোর যে চেষ্টা করা হয়, এইটা করা হয় বলে জামাত ইসলাম বরং কনসিস্টেন্টলি তার জায়গায় থাকে বলে, এবং অন্যরা যারা জামাত ইসলামীকে সাথে নেয় তারা ইনকনসিস্টেন্ট বলে জামাত ইসলামীকে মনে হয় যে এইটা বোধহয় একটা নীতি নৈতিক জায়গা থেকে ঠিক আছে। প্র্যাকটিক্যালি তো তা না। প্র্যাকটিক্যালি তার রাজনীতি একটা খুনের রাজনীতি, অন্যরা হচ্ছে এই খুনের রাজনীতিকে তার স্বার্থে কখনো ব্যবহার করে, তার স্বার্থে কখনো এর বিরোধিতা করে। এই দ্বিচারিতার রাজনীতির মধ্যে থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। এবং এই পার্লামেন্টে আজকে এই তর্কের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনি বাংলাদেশের বেকারদের জন্য, বেকারের কর্মসংস্থানের জন্য কি করছেন। এই বক্তৃতার মধ্যে ওইটাকে আসলে হাইলাইট করার জায়গা ছিল, যে কোন জায়গাটার মধ্যে আজকে বাংলাদেশে 9,30,000 কোটি টাকার বাজেটের মধ্যে এই যে ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিল, কালকে এই ছেলেগুলির জন্য আপনি আসলে এখানে কোন কর্মসংস্থানের দিক নির্দেশনা এই টাকা থেকে কোত্থেকে দিচ্ছেন আপনি, এই টাকার কতটা যাবে, কি কি বিনিয়োগ হবে, এইটা নিয়ে আলাপ হয় নাই। এই আলাপগুলিকে ঢাকার জন্যেই, আসল ইস্যুগুলিকে ঢাকার জন্যে অনেক সময় এগুলিকে ব্যবহার করা হয়।